সাল 1938। চীনের একটা সুন্দর গ্রীষ্মের দিন। ইউনিট 731-এর প্রাঙ্গণে জাপানি অধ্যাপক, বিজ্ঞানী এবং সামরিক ডাক্তাররা দিনের কাজ শেষে বিশ্রাম নিচ্ছেন। কেউ সুইমিং পুলের কাছে বিয়ার পান করছে এবং শিশুরা খেলছে। এক কথায় একটা শান্ত ও মনোরম পরিবেশ। কিন্তু এই সুন্দর দৃশ্যের আড়ালে ব্যারাকের ভেতরে থাকা মানুষগুলোর জন্য দিনের কোনো শেষ নেই। গতকাল, আজ বা আগামীকাল তাদের কাছে সবই সমান। তারা শুধু একটা জিনিসই জানে, এক নির্মম মৃত্যু তাদের জন্য অপেক্ষা করছে। এটা সেই কুখ্যাত ইউনিট 731, যা মানব ইতিহাসের অন্যতম এক অন্ধকার অধ্যায়। এই ভয়াবহ কর্মকাণ্ডের পেছনে ছিল একজন মানুষ, সামরিক ডাক্তার শিরোইশি। প্রথম বিশ্বযুদ্ধের পর যখন বিশ্ব শান্তি এবং নিরস্ত্রীকরণের জন্য জিনেভা প্রোটোকলে স্বাক্ষর করছিল, যেখানে জীবাণু অস্ত্রের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়, তখন সুইজারল্যান্ড থেকে হাজার হাজার মাইল দূরে ডাক্তার শিরোইশি সম্পূর্ণ ভিন্ন এক সিদ্ধান্তে পৌঁছান। তার যুক্তি ছিল, যদি জীবাণু যুদ্ধের সম্ভাবনা এতটাই ভয়ঙ্কর হয়, তবে জাপানকে অবশ্যই সবচেয়ে মারাত্মক জীবাণু অস্ত্র তৈরি করতে হবে এবং যুদ্ধের সময় শত্রুদের কার্যকরভাবে ধ্বংস করার পদ্ধতি আবিষ্কার করতে হবে। ডক্টর ইশি তার এই ধারণা জাপানের সামরিক নেতৃত্বের কাছে তুলে ধরেন। এরপর 1930-এর দশকে যখন জাপানের রাজনৈতিক পরিস্থিতি অনেক উত্তাল ছিল, তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট থাকা সত্ত্বেও সরকার ডক্টর ইশির উচ্চাকাঙ্ক্ষার জন্য তার প্রয়োজন অনুযায়ী উর্বর জমি তৈরি করে দেয়। ডক্টর ইশি দাবি করেন, অন্যান্য দেশ হয়তো গোপনে জীবাণু অস্ত্র তৈরি করছে, তাই জাপানেরও পিছিয়ে থাকা উচিত নয়। সরকার তার এই কথায় সায় দেয় এবং তার গবেষণার জন্য বিপুল পরিমাণ সম্পদ বরাদ্দ করে। ডক্টর ইশি বুঝতে পেরেছিলেন যে এই ধরনের অমানবিক গবেষণা জাপানের মাটিতে করা সম্ভব নয়। এর জন্য তার প্রয়োজন ছিল এমন একটা স্থান যা থাকবে লোকচক্ষুর আড়ালে এবং যেখানে পরীক্ষার জন্য মানব দেহের কোনো অভাব হবে না। এ সময় তার চোখ পড়ে জাপানের সদ্য দখল করা চীনা অঞ্চল মাঞ্চুরিয়ার ওপর। প্রথমে মাঞ্চুরিয়ার জুংমা নামক একটা দুর্গে ছোট পরিসরে কাজ শুরু হলেও সেখানকার মানুষ পালিয়ে যাবার পর ডক্টর ইশি আরও বড় এবং সুরক্ষিত একটা জায়গার দাবি করেন। অবশেষে 1936 সালে সম্রাট হিরোহিতোর ব্যক্তিগত ডিক্রির মাধ্যমে পিংফ্যাং নামক জায়গায় তৈরি করা হয় সেই মৃত্যু কারখানা ইউনিট 731। প্রায় 6 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 150-টিরও বেশি ভবন এবং নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র, কারাগার, বিমানবন্দর এবং গোপন রেলপথ, সবকিছু মিলিয়ে এটা যেন ছিল এক স্বয়ং সম্পূর্ণ মৃত্যু উপত্যকা। এই গোপন ট্রেনগুলোর একমাত্র কাজ ছিল জীবন্ত মানুষ সরবরাহ করা, যাদেরকে ইউনিট 731-এর সদস্যরা ব্যঙ্গ করে বলতো মারুতা বা কাঠের গুঁড়ি। পিংফ্যাংয়ের ল্যাবে যা ঘটত তা মানুষের কল্পনাতেও ছিল না। 3000-এরও বেশি বিজ্ঞানী ও কর্মচারী সেখানে কাজ করতেন, যাদের মূল লক্ষ্য ছিল কলেরা, অ্যানথ্রাক্স, টাইফয়েড এবং প্লেগের মতো সব ভয়ঙ্কর রোগ কিভাবে সবচেয়ে কার্যকর মারণাস্ত্র হিসেবে ব্যবহার করা যায় তা খুঁজে বের করা। আর এর জন্য তারা জীবন্ত মানুষের ওপর চালাতো ভয়ঙ্কর পরীক্ষা। বন্দীদেরকে ইচ্ছাকৃতভাবে প্লেগ রোগে আক্রান্ত করা হতো, তাদেরকে অজ্ঞান না করেই টেবিলের সাথে বাঁধা হতো এবং তার বুক থেকে পেট পর্যন্ত কেটে ফেলা হতো। এতে বন্দীরা যন্ত্রণায় এমনভাবে চিৎকার করত যা কেউ নিজের চোখে দেখলে জীবনেও ভুলবে না। সার্জনদের জন্য এটা ছিল প্রতিদিনের কাজ। শুধু তাই নয়, বন্দীদেরকে কনকনে ঠান্ডায় বাইরে দাঁড় করিয়ে রাখা হতো, শুধু এটা দেখতে যে তাদের অঙ্গ প্রত্যঙ্গ কতক্ষণে জমে যায়। এখানেই শেষ নয়, বন্দীদেরকে প্রেসার চেম্বারে রেখে পরীক্ষা করা হতো যে কত চাপে তাদের চোখ মাথার খুলি থেকে বেরিয়ে আসে। গর্ভবতী মহিলাদেরকে ইচ্ছাকৃতভাবে সিফিলিসের মতো ভয়ঙ্কর সব রোগ দিয়ে সংক্রামিত করা হতো, শুধু এটা দেখতে যে রোগটি কিভাবে মা থেকে সন্তানে ছড়ায়। ল্যাবের বাইরেও এই নৃশংসতা ছড়িয়ে পড়েছিল। ইউনিট 731 গোপনে জীবাণু বোমা তৈরি করে ফেলেছিল এবং দখলকৃত চীনা গ্রামগুলোর ওপর সেগুলো ফেলে পরীক্ষা চালাত। তারা কুয়ো এবং জলের উৎসগুলোতে কলেরা এবং টাইফয়েডের জীবাণু মিশিয়ে দিত, শুধু এটা দেখতে যে এতে কত পরিমাণ মানুষ মারা যায়। অনুমান করা হয় ইউনিট 731-এর সরাসরি পরীক্ষা এবং জীবাণু আক্রমণের কারণে প্রায় 3 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিল। অবশেষে 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হতে শুরু করলে
ইউনিট 731-এ আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ে। সোভিয়েত বাহিনী ইউনিট 731-এর দিকে এগিয়ে আসছিল। তাদের অপরাধের সমস্ত প্রমাণ ধ্বংস করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে। এই খবর পেয়ে ইউনিট 731-এ থাকা অবশিষ্ট সকল বন্দীকে গ্যাস দিয়ে হত্যা করা হয়, ভবনগুলো ডাইনামাইট দিয়ে উড়িয়ে দেওয়া হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেখানকার সংক্রামিত হাজার হাজার ইঁদুর ও পশুকে বনে ছেড়ে দেওয়া হয়। এর ফলে আশেপাশের অঞ্চলে প্লেগ রোগ মহামারী আকারে ছড়িয়ে পড়ে এবং আরও প্রায় 30,000 সাধারণ মানুষ মারা যায়। ডক্টর শিরোইশি সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণাপত্রগুলো নিয়ে পালিয়ে যায় এবং নিজের মৃত্যুর নাটক সাজিয়ে রেখে যায়। কিন্তু 1946 সালে আমেরিকান সেনাবাহিনী তাকে খুঁজে বের করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন স্নায়ুযুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। আমেরিকানরা জাপানি জীবাণু অস্ত্রের গবেষণার তথ্য পেতে প্রচণ্ড আগ্রহী ছিল, কারণ এই ধরনের অমানবিক পরীক্ষা তারা নিজেরা করতে পারবে না। আর এখানেই ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক চুক্তি স্বাক্ষরিত হয়। ডক্টর শিরোইশি একটা প্রস্তাব দেয়, যদি আমার এবং আমার অধীনে থাকা সমস্ত বিজ্ঞানীর দায় মুক্তি দেওয়া হয়, তাহলে আমি আমার 20 বছরের গবেষণার সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেব। আমেরিকা যুক্তরাষ্ট্র এই চুক্তি মেনে নেয়। যেখানে সমস্ত ডাক্তারদের যুদ্ধাপরাধী হিসেবে বিচার করা হচ্ছিল, সেখানে ইউনিট 731-এর সদস্যরা তাদের অকল্পনীয় অপরাধের জন্য কোনো শাস্তি না পেয়েই মুক্তি পেয়ে যায়। পরবর্তী দশকগুলোতে ডক্টর শিরোইশি এবং তার সহকর্মীরা জাপানে ফিরে এসে সম্মানজনক জীবনযাপন করেন। যারা জীবন্ত মানুষের শরীর কেটে টুকরো টুকরো করেছিল, তাদের অনেকেই জাপানের মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি, বড় ওষুধ কোম্পানির প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকও হয়েছিলেন। অনেক বছর ধরে জাপান সরকার এই বিষয়ে নীরব ছিল। অবশেষে 2002 সালে জাপানের টোকিও শহরে আদালত স্বীকার করে যে জাপান দীর্ঘ সময় ধরে জৈব যুদ্ধে লিপ্ত ছিল এবং ইউনিট 731-এ মানুষের ওপর নির্মমভাবে পরীক্ষা চালিয়েছিল। ডক্টর শিরোইশি 1959 সালে ক্যান্সারে মারা যায়। মৃত্যুর আগ পর্যন্ত সে তার প্রাক্তন 731-এর ইউনিটের সহকর্মীদের সাথে নিয়মিত পুনর্মিলনীতে যোগ দিত, যেখানে তারা তাদের কৃতিত্ব নিয়ে আলোচনা করত। ইউনিট 731-এর ইতিহাস শুধু জাপানের এক অন্ধকার অধ্যায় নয়, এটা মানব ইতিহাসের এক ভয়ঙ্কর সতর্কবার্তা। বিজ্ঞানের অপব্যবহার, ক্ষমতার লোভ এবং সুবিধাবাদী নীরবতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, ইউনিট 731 তার এক জীবন্ত প্রমাণ। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।